বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন হবে না, হতেও দেওয়া হবে না। বিএনপি নেতৃবৃন্দের এই বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন দল নির্বাচনে না এলে তাদের কিছু করার নেই, কারণ কোন দল নির্বাচন করবে কোন দল করবে না সেটা তাদের নিজেদের সিদ্ধান্ত। 2014 সালের মতো এবারও কেউ নির্বাচন ঠেকাতে পারবে না এমন মন্তব্য করে শেখ হাসিনা আবারও সময় মতো সংবিধান অনুযায়ী নির্বাচন করার কথাই বলেছেন। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের গভর্নিং কাউন্সিলের 41তম বার্ষিক বৈঠকে যোগ দিয়ে ইতালি ও ভ্যাটিকান সিটি থেকে দেশে ফেরার পর আয়োজিত এক সংবাদ সম্মেলনের শুরুতে 10 মিনিটের লিখিত বক্তব্য পাঠ শেষে আজ থেকে বাংলাদেশ 4G'র যুগে প্রবেশ করছে। আগামী মার্চের যে কোনো সময় বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে এবং রোববার থেকে যুক্তরাজ্য বাংলাদেশ থেকে সরাসরি আকাশপথে পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এই তিনটি সংবাদকে বাংলাদেশের জন্য সুসংবাদ হিসেবে উল্লেখ করে উপস্থিত সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন নিতে শুরু করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবেই খালেদা জিয়ার রায় প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, কোর্ট রায় দিয়েছে, তাতে সরকারের কিছু করার নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব দেওয়ায় দেশে থাকা একজন নেতারও কি বিএনপি চেয়ারপারসন হওয়ার যোগ্যতা নেই, এমন প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নে ঘুরে ফিরে মূলত খালেদা জিয়ার কারাদণ্ড পরবর্তী রাজনীতি নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া জানার ইচ্ছে প্রকাশ পেলেও সেসবের পাশাপাশি উঠে আসে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের আশঙ্কার কথা। প্রধানমন্ত্রী অবশ্য আইনটি প্রণয়নের আগে উদ্বেগ বিবেচনার আশ্বাস দিয়েছেন, আর প্রশ্ন ফাঁস নিয়ে বলেছেন, এসব নতুন কিছু না, মন্ত্রী আর সচিব গিয়ে তো প্রশ্ন ফাঁস করেনি, তাদের কেন সরে যেতে হবে। এই সব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএফইউজের সভাপতি মঞ্জুরুল হাসান বুলবুল, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনিরুজ্জামান এবং বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ। স্বাগত আপনাদের তিনজনকেই। খন্দকার মুনিরুজ্জামান, আপনাকে দিয়ে শুরু করি আমি, কারণ মঞ্জুরুল হাসান বুলবুল নিজে ছিলেন সেই সংবাদ সম্মেলনে, আপনি ছিলেন কিনা আমি জানি না, কিন্তু নিশ্চয়ই আমার মতোই আপনিও লাইভ টিভিতে দেখেছেন, নজর রেখেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি মনে হচ্ছে? আমরা সকলেই যদিও শিরোনাম করছি এটাই যে প্রধানমন্ত্রী আবারও বলেছেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, কোন দল এলো না এলো তাতে কিছু আসে যায় না। আপনার কাছে এটাই আজকের সংবাদ সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সে সম্পর্কে কোনো সন্দেহ নেই। কারণ আমরা তো এখন বরাবরই বলছি যে এটা নির্বাচনের বছর এবং সবাই চাইছে যে নির্বাচনটি সবাইকে নিয়ে নির্বাচন হোক, ভুক্তিমূলক নির্বাচন হোক। সেই কারণে নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী কি বলেন বা যে দল ক্ষমতায় আছে সেই দল কি বলে, সেটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের এই বিষয়টা নিয়ে কিন্তু এখনই মানুষের মধ্যে উদ্বেগও আছে, উৎকণ্ঠাও আছে এবং শেষ পর্যন্ত কী হয় সেটা দেখার একটা আশঙ্কাও আছে যদি সেরকম কিছু হয়। প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে কোনো দল যদি না আসে তাহলে আমাদের অর্থাৎ সরকারের কিছু করার নেই, যারা ক্ষমতায় আছেন যে সমস্ত দল তাদের কিছু করার নেই। আক্ষরিক অর্থে ঠিকই আছে, এটার সঙ্গে দ্বিমত করার কিছু নেই। কিন্তু 2014 সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী কিন্তু একটু উদ্যোগ নিয়েছিলেন, উদ্যোগ নিয়েছিলেন বিএনপিকে ইয়েতে আনার জন্য, নির্বাচনে আনার জন্য ব্যক্তিগতভাবেই উদ্যোগ নিয়েছিলেন, ফোন করেছিলেন, সরকারের ভাগিদার হতে বলেছিলেন, তার একটি ফর্মুলাও তিনি দিয়েছিলেন, অর্থাৎ একটি উদ্যোগ নিয়েছিলেন। সে উদ্যোগে কিন্তু তিনি সাড়া পাননি। এবারও সময় তো ফুরিয়ে যায়নি, এখনও তো সময় আছে, দীর্ঘ কয়েক মাসই আছে। ডিসেম্বরে যদি নির্বাচন হয়, এটা ফেব্রুয়ারি, ধরেন আরও 10 মাস বা 9 মাস সময় আছে। সুতরাং এখন সেই সময়টা শেষ হয়ে যায়নি বা সেই সময়টা আসেনি উদ্যোগ নেওয়ার, আমি যেটা মনে করি। সুতরাং এইটা প্রধানমন্ত্রী এখনো এই বিষয়ে কিছু বলেননি। এটা একেবারেই, আমি অন্তত ব্যক্তিগতভাবে, রাজনীতি তো শেষ কথা নেই, সুতরাং এটা এখনই আমি একেবারে নাকচ করে দিচ্ছি না। তবে এটা ঠিক, নির্বাচনে অংশগ্রহণ করা হচ্ছে রাজনৈতিক দলের নিজের দায়িত্ব, এই সম্পর্কে কোনো দ্বিমত করার কোনো ইয়ে নেই, অবকাশ নেই। যে রাজনৈতিক দল, যে দলটি রাজনীতি করবে এবং নির্বাচন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে চায়, তাকে নির্বাচনে যেতে হবে, এটা তার দায়িত্ব। আমি একটা কথা প্রায়ই বলি, এখানেও বলেছি যে 2079 সালে জিয়াউর রহমানের আমলে যখন নির্বাচন হয়, 1979 সালে যে নির্বাচনটি হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ তো তখন একটা
একটি ভাঙাচোরা দল বলা যায়। বঙ্গবন্ধুকে নিহত মানে হত্যা করা হলো ৭৫ সালে, তারপরে প্রথম নির্বাচনের এই আওয়ামী লীগ আসছে। আজকের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি সদ্য বলা যায় বিদেশ থেকে ফিরে, না তিনি তখন ফেরেননি বিদেশ থেকে, হ্যাঁ ৮১-তে ফিরলেন, হ্যাঁ ৮১-তে ফিরলেন, তিনি তখন ফেরেননি। সেই অবস্থায় আওয়ামী লীগ নির্বাচনে যাবে কি যাবে না একটা কিন্তু তখনও প্রশ্ন উঠেছিল, এবং আওয়ামী লীগের দিক থেকে অনেকে বলেছিলেন যে আমরা নির্বাচনে গিয়ে কি করব, আমরা তো আমাদেরকে তো জিততে দেবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখেন একটা খুব খুব কারেক্ট একটি সিদ্ধান্ত তখনকার আওয়ামী লীগ নিয়েছিল যে হ্যাঁ জিততে দেবে না এটা আমরা জানি, কিন্তু নির্বাচনই একমাত্র রাস্তা, যে রাস্তা আমরা জনগণের কাছে যেতে পারি, আমরা রাজনীতি করি জনগণের কাছে যাওয়ার জন্য। নিশ্চয়ই, কিন্তু মোস্তফা ফিরোজ দীপু, আমি শেষ করিনি, আরেকটা লাইন আমি বলছি যে সেই কারণে বলছি, যে দল বলে যে আমরা জনগণকে নিয়ে রাজনীতি করছি বা জনগণের জন্য রাজনীতি করছি বা গণতন্ত্রে বিশ্বাস করি, পরিস্থিতি যাই হোক না কেন তাদেরকে নির্বাচনে যেতেই হবে। এই কথাগুলো যেমন খন্দকার মনিরুজ্জামান যে কথাগুলো বলছেন, এই যুক্তিগুলো যেমন আমরা জানি, তেমনি আমরা তো কি কি উদ্বেগের কারণে আসলে বা কি কি অভিযোগ, কি কি আশঙ্কার কারণে বিএনপি 2014-তে নির্বাচনে যায়নি, এখনো বলছে তারা যাবে না, সেই দাবিগুলো উদ্বেগগুলো তো আমরা জানি। সাংবাদিকরা বারবার যে, এবং প্রধানমন্ত্রী আজ যা বলেছেন আমরা শিরোনাম করছি বটে, তবে প্রধানমন্ত্রী গত কয়েক মাসে এই কথা অনেকবারই বলেছেন। আমরা যে বারবার প্রধানমন্ত্রীর কাছে এই প্রতিক্রিয়া শুনতে চাই, সেটা কি না, আমরা সাংবাদিকরা সেটা কি এমন প্রত্যাশা থেকে যে প্রধানমন্ত্রী আসলে কোনো সমাধান সূত্র দেবেন বা কোনো ইঙ্গিত দেবেন তার উদ্যোগের, কেন বারবার জিজ্ঞেস করি? এটা জিজ্ঞাসা করার কারণ আছে, কারণ দেখেন বিএনপি না হলেও নির্বাচন হবে, বা মানে এটা কিছু আসে যায় না, আমরা বা দলগুলো নিজেদের সিদ্ধান্ত। এটা ধরেন, এটা যদি ধরেন আজকে যদি আমরা যদি নিশ্চিতভাবে জানতাম যে তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং তখন নির্বাচন হবে, তখন আমি বলতে পারতাম যে কোন দল আসলো না আসলো কিছু যায় আসে না, আমরা নির্বাচনে যাব, হ্যাঁ। কিন্তু এই যে না এলো, তার মানে আমি কিন্তু যখন কি এখন দলীয় সরকারের অধীনে যখন কি নির্বাচন হবে, তখন কিন্তু আপনাকে কিন্তু সব দায়িত্ব নিতে হবে। আপনি সংবিধান করছেন, আপনার মতন করে নির্বাচন হবে, তো বিএনপি বাকি থাকবে কেন এখানে? তাহলে আপনার বিএনপি যদি বাদ যায় তাহলে মাঠে কে থাকবে? বাংলাদেশ আর ব্রাজিল এই খেলা হবে? এই খেলা তো অসম খেলা, এটা তো কোনো ভালো খেলা না। এই খেলার তো আমরা ফল দেখেছি 2014। সুতরাং এখন আপনি অনেক দায়িত্ব নিয়ে নিচ্ছেন সংবিধান সংশোধন করার মধ্য দিয়ে, এবং আপনি বলছেন নির্বাচন বলছেন অংশগ্রহণমূলক নির্বাচন। আবার এমন এক সময় যখন কথা বললেন, আপনারই দীর্ঘদিন থেকে আপনার পাশাপাশি যে রাজনীতি করলো তার প্রধান ব্যক্তি সে হচ্ছে কারাগারে, তাহলে আপনি মানে আপনার প্রধানমন্ত্রী তো বলেছেন ওটা তো আদালতের ব্যাপার। না ঠিক আছে, না আমি বলছি না, আপনি বলছেন যে সময় এই কথাগুলো উচ্চারণ করছেন তখন আপনি একই কথা বলছেন। কেন এই কথা কি বলতে পারতেন না যে বিএনপি যদি কোনো বিষয় থাকে, ঠিক আছে আমরা তো এই সময় তো সাড়া দেননি, এখন যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন আমরা তাদের সাথে কথা বলি সরাসরি, কি তাদের ইয়ে আছে, আমরা চাই যে এই সংবিধান অনুযায়ী এর বাইরে তাদের কোনো আছে কিনা। অর্থাৎ বলতে চাচ্ছি যে নির্বাচনী বছর, একটা নির্বাচনী বছরের মোটামুটি আপনি বলছেন যে অক্টোবর থেকে, নির্বাচন কমিশন বলেছে অক্টোবর থেকে তাদের শুরু হয়ে যাবে, আর সেই অর্থে 6-7 মাস আছে। তাহলে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কথাবার্তায় এমনভাবে হবে যাতে সবাই নির্বাচন আশাবাদী হয়। দেখেন আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেন, এতে কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ খুশি হবে বা তার দল উজ্জীবিত হতে পারে, কিন্তু এর বাইরেও তো অনেক দল আছে, মত আছে, তাই না? আর নির্বাচনে গেলে আলটিমেটলি তার মানে ফলাফল কি হবে বা বাকি ভোটারদের মনোভাব কি, আপনি এটা কিন্তু না চিন্তা করে শুধুমাত্র আপনার দলের কথা বলছেন, আপনার এক্সিস্টেন্সের কথা বলছেন, এবং এমন একটা প্রতিপক্ষের বিরুদ্ধে বলছেন যে প্রতিপক্ষ কিন্তু আপনার 9-10 বছর ক্ষমতার বাইরে আছে। তো সুতরাং আপনাকে এখানে যদি সত্যিকার অর্থে আপনি আগে যা কথা বলেছেন যে অংশগ্রহণমূলক হবে, সবাইকে নিয়ে হবে, নির্বাচনী বছর হবে, তো নির্বাচনী বছর কোথায় হচ্ছে? নির্বাচনী বছর শুরুতেই তো আমরা দেখি একের পর এক বিপর্যয়। ঢাকা উত্তর সিটি নির্বাচন গেল, আর অন্যগুলি কোথায় খবর নেই। এর মধ্যে মামলা হলো, রায় হলো এবং বিচার হলো, এবং আপনার প্রধান প্রতিপক্ষ সে হচ্ছে কারাগারে। তাহলে এই অবস্থায় তো আপনার অনেক কিছু দায়িত্ব আছে। সুতরাং বললে হবে না আমার পরে চাপাবেন না, আমি এটা বলছি না, এটা তো আইনের এটা নিয়ে বিচার তার প্রক্রিয়া। আমি একদম আপনার এই সুরটি বুঝতে পেরেছি, আমাদের দর্শকরাও আসলে এই সুরে অনেক প্রশ্ন করছেন। মঞ্জুরুল হাসান বুলবুল, আপনাকে যদি আমি এই প্রেস কনফারেন্সটি ঘিরে এই প্রশ্ন করি যে এই উদ্বেগগুলোর কথা তো আমরা নিয়মিত টক শোতে বলি যে সরকারেরও কি দায়িত্ব আছে কিনা, এবং এই কথাটি বলা হয় যে অংশগ্রহণমূলক নির্বাচনের দায়িত্ব
দায়িত্ব অনেকেই মনে করেন সরকারের আছে, অনেকেই মনে করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বলেছিলেন যে একটি অংশ মানে প্রশ্নমুক্ত নির্বাচন হবে, সেই আশাটা প্রত্যাশাটা তারা ধরে রাখতে চান। প্রেস কনফারেন্সে আপনারা সবসময় থাকেন, এই উদ্বেগগুলো জানাবার সুযোগ হয় কিনা, হয় না কেন? মানে আমরা আসলে প্রধানমন্ত্রীর কাছে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের সমাধান সূত্র আশা করছি, সরাসরি সেটা জিজ্ঞেস করতে পারি না কেন? আর ধরুন আপনার প্রশ্নটির কথাই যদি বলি, আপনি যেটা জিজ্ঞেস করেছেন যে বিএনপির দুর্নীতি বাজরা বিএনপিতে দলে থাকতে পারবে না, এই গঠনতন্ত্রের এই সংশোধনের কারণ কি? এর রাজনৈতিক প্রতিক্রিয়া কি হবে তা তো আমরা একরকম জানতামই, সমাধান সূত্র বের করার চেষ্টা করতে পারি না কেন? দেখেন, অনেক সাহস করে এই প্রশ্ন করলাম। না, প্রশ্নটা করেছেন, কিছু কিছু পারসেপশন প্রত্যাশা তৈরি হয় এবং আমরাই তৈরি করি, ফেসবুকেও তৈরি হয়, ফেসবুক বা গণমাধ্যম, আমরা যারা বক্তব্য রাখি। এখন পারসেপশন তার আকাশ থেকে পড়ে না, পারসেপশনটা তৈরি। আমরা কি পারসেপশন তৈরি করলাম? একটা লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, সকল দলের অংশগ্রহণ নির্বাচন হতে হবে, সকল দলকে নিয়ে নির্বাচন করতে হবে, প্রধানমন্ত্রী বারবার টেলিফোন করবেন, তিনি অপমানিত হবেন, তাকে আবার যেতে হবে, তিনি বাড়ির দরজায় যাবেন, তাকে ঢুকতে দেওয়া হবে না। তারপর আমরা বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যান, আবার যান। নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেওয়া হবে, কী রূপরেখা আমরা জানি না। তারপর আমরা বলছি, আমরা যারা পারসেপশন তৈরি করি, আমরা বলছি যে সবাইকে নিয়ে করতে হবে, কিন্তু বিএনপি নির্বাচনকালীন সরকারের রূপরেখা কোথায়, তারা কি চায়, এটা তো আমরা জানি না। আমি জানি না, অন্য কেউ জানলে জানতে পারে। তো পারসেপশনটা আমরা তৈরি করি। মাননীয় প্রধানমন্ত্রী যখন আজকে প্রেস কনফারেন্সটি করেছেন, আমার ধারণা তিনি আপনি যেভাবে চিন্তা করেন তিনি ওইভাবে চিন্তা করেছেন। চিন্তা করার কারণে আপনি যদি তার বক্তব্য দেখেন, তার 2 পৃষ্ঠা হচ্ছে ইটালির সফরের বক্তব্য, আর 3 পৃষ্ঠা হচ্ছে যেসব প্রশ্ন আপনি করবেন তার জবাব। যে জন্য আপনি শুরুতেই বলেছেন যে অনেক কিছু আপনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেন তো, মাননীয় প্রধানমন্ত্রীর আজকের বক্তৃতাটি খুব ইনক্লুসিভ বক্তৃতা, এবং তিনি সেখানে খালেদা জিয়ার যে জন্য জেলখানায় গেলেন, এটাকে আমরা ভাবছি যে নির্বাচন, মানে আমি আমার কথাই বলছি, আমি হয়তো ভাবছি যে কেন তাকে জেল দেওয়া হলো, কেন তাকে বাইরে রেখে তো নির্বাচনের একটা পরিবেশ সৃষ্টি করা যেত, তাকে কেন আলোচনায় এনে আমরা নির্বাচনে যাচ্ছি না। তাহলে আমাদের অন্যদিক থেকে ভাবতে ধারণা করতে হবে যে এই মামলাটি নাই, খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলায় তাকে শাস্তি দেওয়া হলো, এই মামলাটি এটা ভুলে যেতে হবে। এইটা আমরা অ্যাকসেপ্ট করি কিনা যে মামলাটি না করলেও চলতো। এখন আমরা যদি এইরকম ভাবি তাহলে একরকম ভাবার। উনি কিন্তু একটা হিসেব দিয়েছেন যে মামলাটি 10 বছর ধরে চলেছে। সরকার যদি ইনসিস্ট করতো তাহলে এই মামলাটি তখনই জেল দিতে পারতো। 2 বছরের মধ্যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 3 বার অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে, সরকার আমলে নেয়নি। আমরা আলোচনা করেছি যে সরকার বক্সিবাজার থেকে গুলশান একটা ওয়ারেন্ট যেতে কতক্ষণ লাগে। 80 বার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বিএনপি গিয়েছে এবং কোয়াশমেন্টের আবেদন করেছে। 3 বার আদালত বিচার করা হয়েছে। এইখানে যে হিসাব দেখতেছি, বিচারকই পরিবর্তন হয়েছে। 261 কার্য দিবস মামলাটি চলেছে, খালেদা জিয়া 43 বার হাজির হয়েছে সেখানে। তো এই হিসাব নিকাশ দিয়ে কি বোঝাতে চেয়েছেন যে একটি মামলা পরিচালিত হয়েছে। এখন কেউ কেউ বলেন যে কত কোটি কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে, 2 কোটি টাকার মামলা। হ্যাঁ, হতে পারে। তাহলে কত টাকা পর্যন্ত মামলা বিচার না হওয়ার মধ্যে রাখবো আমরা? যে 2 কোটি টাকা বিচার কম, 100 কোটি টাকা হলে বিচার হবে। তাহলে আমাদের কতগুলি জায়গায় কিন্তু আমাদের মতামত ঠিক করতে হবে। কতগুলি জায়গায় আমাদের মতামত ঠিক করতে হবে যে 2 কোটি ছোঁয়ার 2 কোটি টাকা এগুলি কোনো মামলা না, এটা হবে না। আগে 2,500 কোটি টাকার মামলা। কিন্তু আমি একটা বিরতির পর আপনার কাছে ফিরে জিজ্ঞেস করবো যে আপনি এতে বিএনপি ছাড়াও নির্বাচন মানে 2014-তে যেমন হয়েছে এবারও হতে পারে, প্রধানমন্ত্রীর এই সুরের সাথে আপনি একমত কিনা? না, আমি সেই প্রশ্নের জবাবকে আমি এখন দিব না, একটা বিরতির পর আসি। মানে প্রধানমন্ত্রীর সেই সুর আপনাকে শঙ্কিত করে কিনা? একটা বিরতির পর। দর্শক থাকুন রাজকাহনে, টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। মঞ্জুরুল হাসান বুলবুল, আপনাকে জিজ্ঞেস করছিলাম আপনি মনে করেন কিনা যে প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন যে কোনো দল নির্বাচনে না এলেও নির্বাচন সময় মতো হয়ে যাবে, সেটা আপনি তাতে শঙ্কিত কিনা? সাকিবুর রহমান মিলন জিজ্ঞেস করছেন নির্বাচন হবে ঠিকই, কিন্তু কত শতাংশ ভোট কাস্ট হলে সেটাকে আদর্শ নির্বাচন বলা যাবে? নির্বাচন আর আদর্শ নির্বাচন তো আর এক না। মোহাম্মদ খোকন মিয়া বলছেন যে বুলবুল সাহেবের কাছে আমার প্রশ্ন, খালেদা জিয়ার রায়ে কি সরকারের হাত আছে? সরকার তো বলে যুদ্ধাপরাধের বিচার আওয়ামী লীগ করেছে, তাহলে
এই বিচার সরকারের হাত নাই কেন? আর আব্দুল রাজ্জাক বলছেন আপনাকে উদ্দেশ্য করেই, কারণ প্রশ্নটা এরকম প্রশ্ন আপনিও করেছেন যে প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সময় সাংবাদিকরা খুশি করবার জন্যই জিয়া পরিবারকে আক্রমণ করে প্রশ্ন করে কিনা, কারণ এমন কোনো সংবাদ সম্মেলন নাই যে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী জিয়া পরিবার নিয়ে কথা বলেন না। অনেকগুলি মন্তব্য আছে, আমি ধন্যবাদ জানাই যে দর্শকরা খুব কেয়ারফুলি প্রেস কনফারেন্সে দেখেছেন, প্রশ্ন করেছেন। একটা একটা করে যদি আমি বলি আগের অংশ ধরে, একটি হচ্ছে যে আজকের প্রেস কনফারেন্সটিতে ইফাত কনফারেন্স থেকে তিনি ফিরে এসছেন, ভাতিকান থেকে ফিরে এসছেন, এবং আমি আপনাকে যেটি বললাম যে কিন্তু প্রধানমন্ত্রীও জানতেন যে এর মধ্যে অনেকগুলি রাজনৈতিক পলিটিক্যাল ডেভেলপমেন্ট হওয়ার কারণে প্রশ্নগুলি এখান থেকে হবে, যার ফলে প্রায় প্রায় 3 পৃষ্ঠার সেখানে তিনি প্রস্তুতি নিয়েছিলেন এবং সেখানে সম্পূরক তথ্য হিসেবে অনেকগুলি তথ্য দিয়েছেন। জিয়া পরিবার নিয়ে প্রশ্নটা হয়তো আজকে নাও আসতে পারত, কিন্তু সম্পূরক তথ্যের মধ্যে তারেক কোকর দুর্নীতি সংক্রান্ত তথ্য প্রায় 16-17টা পয়েন্ট দেওয়া হয়েছে। যেমন সেখানে দুবাইতে তাদের বাড়ি আছে, বাড়ির ঠিকানা স্প্রিং 14 ভিলা 12 এমিরেটস হিলস দুবাই, এইরকম স্পেসিফিক তথ্য আমরা কখনো পাই নাই যে একদম এমিরেটসে বাড়ি আছে। এবং প্রধানমন্ত্রীর দেওয়া তথ্যে বলা হচ্ছে বেলজিয়ামে $750 মিলিয়ন, মালয়েশিয়ায় $250 মিলিয়ন আছে, এবং বলা হচ্ছে লন্ডনের নেট ওয়েস্ট ব্যাংকে প্রায় 6 কোটি টাকা পাওয়া গেছে যেগুলি জব্দ করা হয়েছে। অনেকগুলি তথ্য আছে, যার ফলে সঙ্গত কারণে সাংবাদিকরা এই প্রসঙ্গে তুলেছেন। কাজে এটা এইরকম মনে করবার কোনো কারণ নেই যে সাংবাদিকরা ইচ্ছাকৃতভাবে জিয়া পরিবারকে অপমানিত করার জন্য প্রশ্ন করেছে। এই তথ্যগুলি সেখানে ছিল বলেই হয়েছে। দ্বিতীয়ত যে প্রশ্নটি আপনি করেছেন যে তার মানে তো খবর হওয়ার মতো আরো অনেক তথ্য আসলে প্রধানমন্ত্রীর সম্পূরক তথ্যের মধ্যে আছে। এখানে সাংবাদিকদের জন্য অনেক তথ্যপাত্র আছে, এটি সাংবাদিকরা ইনফরমেশনটা পেয়েছে, এখন এটাকে খবর বানানোর জন্য যা যা করার দরকার ভালো সাংবাদিকরা নিশ্চয়ই করবেন, ভালো মিডিয়া হাউস নিশ্চয়ই করবেন। কারণ দুবাই বাংলাদেশ থেকে খুব দূরে না, নিশ্চয়ই এই এমিরেটস হিল দুবাইতে গিয়ে এটা খোঁজ নেওয়া খুব কঠিন ব্যাপার না যে এখানে বাড়ি আছে কিনা, কার নামে বাড়ি আছে। নিশ্চয়ই আপনি আগামী 2-4-5 সপ্তাহের মধ্যে ভালো মিডিয়া যারা সিরিয়াস সাংবাদিক যারা তাদের তথ্য পাবেন। নির্বাচন প্রসঙ্গে যদি আমি বলি, নির্বাচন প্রসঙ্গে আমি যে কথাটি বলি যে এটার 2টি অংশ। একটি হচ্ছে বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে আদালতে আছেন, এটি নিয়ে একটা প্রশ্ন যে এটার সঙ্গে সরকারের হাত আছে কিনা, প্রধানমন্ত্রী বলেছেন নাই। আরেকটি অংশ হচ্ছে নির্বাচন। এখন নির্বাচনী অংশটা কিন্তু বিএনপির সঙ্গে রাজনৈতিক আলোচনা, আর আইনি লড়াই যেটা সেটা আইনি লড়াই একটা, তাই আইনি লড়াইয়ের ব্যাখ্যা দেওয়া হয়েছে। নির্বাচনী যে ব্যাখ্যাটি আমি আশ্চর্য হব না, যেটা মানে জনমন্ত্রী বললেন আজ থেকে 2 মাস পরে 3 মাস পরে যদি বিএনপি এরকম একটা স্টেটমেন্ট দেয় যে খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করার আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে যাব, ইউ উইল নট সারপ্রাইজ। কারণ রাজনৈতিক অঙ্কটা তাদেরকে একটা দাবি আদায় হবে, হ্যাঁ তারা নির্বাচনে যেতে, কাজে নির্বাচনী অঙ্কটা কোথায় গিয়ে আসলে সমীকরণটা মিলবে আমরা এখনই বলতে পারবো না। সমাধান সূত্র প্রধানমন্ত্রীর কাছ থেকে এবার মিলবে এরকম কোনো আশা আপনি করেন না? প্রধানমন্ত্রী তো একটা হচ্ছে প্রধানমন্ত্রী, আরেকটা হচ্ছে উনি একটা দলের সভানেত্রী। কাজে তার রাজনৈতিক বক্তব্য, আপনি যেমন বিএনপি চায় যে প্রধানমন্ত্রী আবার আমাদের টাকুক, আলোচনা করুক, নির্বাচনকালীন সরকারের উপর দিক, এটা যেমন তারা প্রত্যাশা করে, একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে তো তারও একটা রাজনৈতিক কৌশল আছে, কাজে তার কৌশল নিয়ে তিনি আগাবেন। এখন এই 2টা কৌশল যেখানে গিয়ে মিলবে সেখানে আপনি যে সমাধান সূত্রটা খুঁজছেন সেটি হবে। এবং সমাধান সূত্র 2 রকম, একটা হলো যে বিএনপি ভাবলো যে ঠিক আছে আমরা এই পরিস্থিতিতে নির্বাচনে যাব, আরেকটা হলো যাতে না এই ক্ষেত্রে থেকে দর কষাকষির মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া থেকে জেলখানা থেকে বের হয়ে আসার একটা কৌশল থাকবে, আরো অন্য নেতারা যাতে গ্রেপ্তার না হয় সেরকম একটা কৌশল থাকবে। এই দর কষাকষিগুলো তো রাজনীতিতে থাকবেই। এই দর কষাকষির জন্য তো প্রধানমন্ত্রীও মানে দলের সভানেত্রী হিসাবে এখনই আসলে কোনো সমাধান সূত্র আসছে না, সে কারণেও কি যে আসলে বিএনপি তার নেত্রীকে মুক্ত করা, তাকে নির্বাচনে আনা, সেগুলো নিয়ে এখন ব্যস্ত থাকতে হবে তাকে। না, এটা তো বিএনপি যতই বলুক না কেন এটা কিন্তু এটাই স্বাভাবিক যে তারা তাদের নেত্রী ছাড়া নির্বাচনে আমরা যাব না, এই কথাগুলোই তো বলবে। এবং এটা হলো একটা চাপ জনমত তৈরি করা এবং মানুষের সহানুভূতি অর্জন করা। এটি তো বিরোধী দল হিসেবে তো তারা কি বলবে যে না এটা তো আইনের শাসন চলছে, খুব ভালো এখন বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থায় তো আমরাও আমাদের কিছু করার নেই, কারণ এটা তো একটা লম্বা লিস্ট আছে তো যে কত বছর ধরে বিচার হয়েছে, কতটা কার্যদিবস, কতবার আদালত পরিবর্তন হয়েছে। সুতরাং এই কথাই তো তারা তো আর এটা বলবে না যে না ঠিক আছে আইনের মতন চলেছে স্বাভাবিক গতিতে, ওইটা আমাদের কিছু করার নেই, আমরা বিএনপি নির্বাচন যাব, তা তো না। বাংলাদেশের রাজনীতিতে হলো যেহেতু 2 নেত্রীকে ঘিরে এবং এখানে যুক্তির থেকে আবেগ বেশি, এই যে যেমন আজকে তো এটাই
স্বাভাবিক ছিল যে একটা দুর্নীতি মামলা হয়েছে, সেটা 2 কোটি হোক আর 100 কোটি টাকা হোক, 2 কোটি টাকার যেমন সাজা হবে, 100 কোটি টাকারও সাজা হবে। কিন্তু আমাদের অবস্থানটা কি? আমাদের অবস্থানটা হলো এই যে আমাদের এখানে পারসেপশনটা এটাও এই করতে হবে যে আমাদের আইন, আদালত, বিচার, রাজনীতি কোনোটাই ঠিক স্বাভাবিক গতিতে চলে না, চলে হচ্ছে টেম্পারিং করে, এবং যখন যে দল ক্ষমতায় থাকে তারা প্রভাব বিস্তার করে। তো যখন এই রেওয়াজটাই হচ্ছে, তো হঠাৎ করে কেন, কি কারণে মানুষ বিশ্বাস করবে যে না একেবারে আইনের স্বাভাবিক ধারা অনুযায়ী সবকিছু হচ্ছে এখানে? সুতরাং এই কারণেই কিন্তু মানুষ সহসায় এটা মেনে নিতে চাচ্ছে না। তো আমি যেটা বলছিলাম যে আবেগ আর যুক্তির কথা, সেই জায়গাটা এসে একটা ছোট্ট প্রশ্ন করি, আপনার সঙ্গে একমত এই প্রশ্ন প্রতিদিন দর্শকরা করেন। নয়ন যেমন আজকেও লিখছেন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেল, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হলো, একটা পিয়নকেও গ্রেফতার করা গেল না, ফার্মার্স ব্যাংকের বিষয়ে লিখেছেন, মানে যা নিয়ে গত কদিন ধরে কথা চলছে। কিন্তু মঞ্জুরুল হাসান বুলবুল যে কথাগুলো বলেছেন, আমি যদি ঠিক মনে করতে পারি এর আগের সংবাদ সম্মেলনে বোধহয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসলে প্রধানমন্ত্রী সে কথা বলেছিলেন, সম্ভবত জয় মামুনের প্রশ্নের উত্তরে, যে কি আবার চান যে আমি আবার ওই বাড়িতে যাব, আবার আমাকে বাইরে দাঁড় করিয়ে রাখবে, আবার আমি টেলিফোন করব, আবার আমার সাথে খারাপ ব্যবহার করবে? বা মঞ্জুরুল হাসান বুলবুল যে প্রশ্ন তুললেন যে সহায়ক সরকারটাই বা কি বিএনপির, আসলে প্রধানমন্ত্রীর কাছেই আমরা এখন কি সমাধান আশা করছি নির্বাচনে? আপনি দেখেন যে বিএনপি এখন বিএনপি আওয়ামী লীগের নেতারাই কিন্তু প্রশংসা করছে যে বিএনপি শান্তিপূর্ণ এখন কর্মসূচি করছে। এই বিএনপিকে চেনা যাচ্ছে না। হ্যাঁ, তো যখন কি রাজনীতিতে এরকম একটা ধারা, তখন আপনিও আগে আসবেন, আপনি অতীত নিয়ে থাকবেন। আওয়ামী লীগের নেতারা তো মনে করছেন সাধারণ সম্পাদক সহ সাংগঠনিক শক্তি নাই, তাই নির্বিষ আন্দোলন। না না না, তারা এই কথাও বলছে যদি সাংগঠনিক শক্তি নাও থাকে তাহলে তো আপনার আলোচনা করতে আরো সুবিধা। যে একটা দুর্বল, অক্ষম, যার কোনো জনভিত্তি নেই, নিশ্চয়ই জনভিত্তি নেই, তার কোনো মানে ভোটের এই ব্যাংকটাও নিশ্চয়ই সংকুচিত হয়ে আসছে। সুতরাং এখন তো আপনার ধরেন বাসুদের খালিকুজ্জামানের সাথে আলোচনা করতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তার থেকে না একটু আগায় আছে বিএনপি, তখন আলোচনা করেন। আপনি তো সেই যখনই দেখেন আপনি সমস্ত ক্ষেত্রে আপনি আলাপ আলোচনা কিন্তু একটাই, বিএনপিকে নিয়ে। ক্ষমতায় আছে আওয়ামী লীগ বা দলীয় দলের সাধারণ সম্পাদক সারাক্ষণ যে আওয়ামী লীগের এই করা উচিত, এই করা উচিত, কাকে দণ্ডিত হলো, দণ্ডিত ব্যক্তিকে দেওয়া হলো। আচ্ছা আপনি একটা কথা বলেন, দণ্ডিত ব্যক্তিকে দেওয়া হয়েছে, কিন্তু বিএনপির কি এমন কোনো নেতা আছে যেই নেতা বিভিন্ন মামলার আসামি না? তো যখন দুর্নীতি দায় না হয় আপনি এ করতে পারলেন, কিন্তু যখন কি একটা ব্যারিস্টার মওদুদ আহমেদকে দিলেন বা খন্দকার, তখন তো বলবেন যে এই বাস পোড়ানোর আসামিকে কিভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করল, তখন তো আবার আর একটা নৈতিকতার প্রশ্ন উঠবে। তো সুতরাং দেখেন আওয়ামী লীগ ক্ষমতায় থেকে যতটা সময় হচ্ছে বিএনপি নিয়ে আলোচনা করতেছে, যতটা সময় আপনি শান্তিপূর্ণ কর্মসূচিকেও কিন্তু স্বাগত জানাচ্ছেন মুখে, আবার কিন্তু দেখেন শান্তিপূর্ণ কর্মসূচিতেও কিন্তু 4-4.5 হাজার নেতা কর্মী কিন্তু আপনি মঞ্জুরুল হাসান বুলবুলের মতো সেই সম্ভাবনা দেখেন না যে হয়তো কদিন পরে বিএনপি, 2 মাস পরে বিএনপি বলবে যে আমরা থেকে মুক্ত করার অংশ হিসেবে নির্বাচন? না না, এইটাই তো তাদের কৌশল। বুলবুল ভাই তো একদম, তাহলে সেই কৌশলে পরাজয় আগেই মেনে নেবেন কেন? আমি শেষ দিন পর্যন্ত বলবো যে আমাদের নেত্রী ছাড়া আমি নির্বাচনে যাব না, এইটা তো কৌশল। কিন্তু তাদের এইটা একদম, তাদের তো এটা আপনি তো নিজেও জানেন, বুলবুল ভাই জানে, আমরা সবাই জানি যে জেলে যাওয়ার আগে বিএনপির এ হলো যে কোনো পরিস্থিতিতে আমরা শান্তিপূর্ণ অবস্থানে থাকবো, সংঘাতের সাথে, সরকারের সাথে সংঘাতে যাব না, কারণ আমরা হচ্ছে নির্বাচন পর্যন্ত যাব। ইভেন বর্তমান কাঠামোর যদি এক চুলও না হয়, এবং অর্থাৎ সরকার যদি আগের বারের মতন যদি তাদেরকে কি বলে ওই নির্বাচনকালীন সরকার যদি দাওয়াতও না দেয়, তারপরেও তারা এই চাপ দিয়ে 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 তারা আলটিমেটলি নির্বাচনে যাবে। তাহলে এটি হলো তাদের। কিন্তু রাজনৈতিক দল হিসাবে বিরোধী দলকেও তো কিছু রাজনীতি করতে হবে। ধরেন এখন সরকারি বিরোধী দলকে রাজনীতি, যেমন সরকারি দল এখন কত সুবিধা হচ্ছে না, ধরেন অনেক দুর্নীতির তথ্যপত্রগুলি হাজির করতে পারে। এখন যদি নয়াপল্টন অফিসে বিএনপি যদি তথ্যপত্র হাজির করে, আপনি কি এটা বিশ্বাস করবেন? কেউ বিশ্বাস করবে, কারণ তারা তো সরকারে নেই। সরকার থেকে যে তথ্যপত্র দেবে বুঝতে হবে যে না এটা সরকারি তথ্য নেই, সেটার ভিত্তি আছে। তো সুতরাং সুবিধা তো সরকারি তথ্যেই তো মানুষের বিশ্বাস সবচেয়ে কম। খন্দকার মনিরুজ্জামান, আপনার কাছে জানতে চাই যে আরেকটি বিষয়,
এই বিষয় নিয়ে যদি আলাপ করেন, আমাদের দর্শক এরকম একটি প্রশ্নও করছেন। খান হামিম বলছে যে প্রধানমন্ত্রী একরকমের উস্কানি দিচ্ছেন কিনা যে বেগম খালেদা ছাড়া কেউ কি নেই বিএনপি চেয়ারপারসন হিসেবে নির্বাচন করার, এর মানে কি তিনি খালেদা ছাড়া বিএনপি কে নির্বাচনে আনতে চান কিনা, সেটা একটা জানতে চাই, কারণ এই -1 ফর্মুলা নিয়েও আমাদের দর্শকরা নিয়মিত কথা বলেন। আর আমি এই বিষয়েও আপনার মন্তব্য জানতে চাই। জুলকারনাইন বলছেন যে প্রধানমন্ত্রীর এই সকল সংবাদ সম্মেলনে আমরা দেখি যে সাংবাদিকরা এক রকমের প্রতিযোগিতা করেন যে কে বেশি প্রধানমন্ত্রীর প্রশংসা করতে পারেন, এর নাম কি প্রশংসা সম্মেলন করা উচিত কিনা? আপনার মনে হয় কিনা যে সাংবাদিকরা বেশি প্রশংসা করেন এই? আমার মনে হয় যে আমি প্রথমে যেটা বলেছেন যে খালেদা ছাড়া বিএনপি প্রধানমন্ত্রীর উস্কানি, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে একটা প্রশ্ন তো উঠেছেই রাজনৈতিক মহলে এবং যারা রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করেন যে খালেদা জিয়াকে, দুঃখিত, তারেক জিয়াকে যখন বিএনপির ভারপ্রাপ্ত ঘোষণা করা হলো, চেয়ারপারসন হিসেবে ঘোষণা করা হলো, দেখেন এই ঘোষণাটা কিভাবে হলো। আমরা জানি যে এই ঘটনার কয়েকদিন আগে, অর্থাৎ বেগম খালেদা জিয়া নির্বাচনে জেলে যাওয়ার কয়েকদিন আগে বিএনপির স্থায়ী কমিটির একটি সভা হয়। সেই সভায় তারা একটি সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তটি হচ্ছে যে 7 জন স্থায়ী কমিটির 7 জন সদস্যের নাম ঠিক করা হয়, 7 জন নেতার নাম ঠিক করা হয়। তারা তারেক জিয়ার সঙ্গে আলোচনা করে যৌথভাবে বিএনপি পরিচালনা করবে দলীয় নেত্রীর অনুপস্থিতিতে। তখনও রায় হয়নি, রায় হওয়ার এটা আগের ঘটনা। যদি রায় তার জেল হয়, কারাদণ্ড হয়, তাহলে দলীয় নেত্রীর অনুপস্থিতিতে এই 7 জন স্থায়ী কমিটির সদস্য যৌথভাবে দল পরিচালনা করবে। এটা অবশ্য অফিশিয়ালি জানানো হয় নাই, মানে আমরা নানা বরাতে এরকম খবর না, এটা অফিশিয়ালি জানানো না হলে সিদ্ধান্ত হয়েছিল। এখন যেদিন বিএনপি নেত্রী কারাগারে গেলেন, সেই দিনই সন্ধ্যাবেলায় বা সন্ধ্যার একটু পরে কারোর সঙ্গে কোনো আলোচনা হয়নি, এটা আমি দায়িত্ব নিয়েই বলছি। স্থায়ী কমিটির কোনো সদস্যের সঙ্গে আলোচনা হয়নি এবং স্থায়ী কমিটির সদস্যরা একসঙ্গে বসে আলোচনা করার তখনও পর্যন্ত আলোচনা করেননি আর কি। হঠাৎ করে ঘোষণা আসলো বিএনপির একজন যুগ্ম সাধারণ সম্পাদকের কাছ থেকে যে অস্থায়ী চেয়ারপারসন হচ্ছে, ভারপ্রাপ্ত চেয়ারপারসন হচ্ছে তারেক রহমান, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী। সেটা ঠিক আছে, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী এটা দলের গঠনতন্ত্রে লেখা আছে, সুতরাং এটা তো কন্টেস্ট করার কিছু নেই। কিন্তু তার আগের যে সিদ্ধান্তটা, এই যে 7 জনের সঙ্গে আলোচনা করে দল পরিচালনা করা, এই সিদ্ধান্তটিও কিন্তু 7 জনের সঙ্গে আলোচনা করে নেওয়া যেত, সেটা কিন্তু নেওয়া হয়নি। হঠাৎ করে একজন ঘোষণা করে দিলেন এবং সেটা নিয়ে দলের ভিতরেও কিছু কথাবার্তা কিন্তু হয়েছে যে এইভাবে তো একটা সিদ্ধান্ত এককভাবে একজন ঘোষণা করে দিল, দলের সিদ্ধান্ত হয়ে গেল, একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে যে তাহলে দেখেন যে বিএনপি এমন এই ঘোষণা দেওয়ার ফলে কি হয়ে গেল, ওই 7 জনের যৌথভাবে পরিচালনার সিদ্ধান্তটি কিন্তু চাপা পড়ে গেল। ফোনে কথা বলছেন তারা মিটিং এ বসে। আমি একটা বিরতিতে যেতেই হবে। আমি দুঃখিত খন্দকার মনিরুজ্জামান, আপনার কাছেই ফিরছি। খালেদা জিয়া ছাড়া নির্বাচন চাইছেন কিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর সাংবাদিকরা বেশি প্রশংসা করেন কিনা, একটা বিরতির পর দর্শক। ফিরে এলাম রাজকাহনে। খন্দকার মনিরুজ্জামান, আপনি বলতে শুরু করেছিলেন, আমি জিজ্ঞেস করেছিলাম প্রধানমন্ত্রী, দর্শক প্রশ্নের সূত্রেই, যে প্রধানমন্ত্রী কি খালেদা জিয়া ছাড়া বিএনপিকে নির্বাচনে আসতে বলছেন কিনা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সাংবাদিকরা বেশি প্রশংসা করেন কিনা। প্রথম প্রশ্নটা আমি আলোচনা করছিলাম যে আসলে প্রধানমন্ত্রী খালেদা ছাড়া বিএনপিকে নির্বাচনে আসতে বলবেন কিভাবে, কারণ বিএনপি নির্বাচনের স্ট্র্যাটেজি তো বিএনপি ঠিক করবে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে বিচারে খালেদা জিয়ার দণ্ড হয়েছে, সেই বিচারের পরেও খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, সেটা কিন্তু এখনো ডিসাইড হয়নি, সেটা এখনো নির্ধারিত হয়নি, এটা নির্ধারণ করবে আদালত এবং সেটা নির্ধারিত করা এখনো বহু সময় আছে। সুতরাং খালেদা জিয়া ছাড়া আমি নির্বাচন চাই বা কেউ নির্বাচন চায়, সেটা বলার সুযোগ এখনো হয়েছে বলে আমি এটা মনে করি না, আমার প্রধানমন্ত্রী সেটা মিন করেন নাই। কিন্তু যেটা বিষয়টা হচ্ছে, যে জায়গাটা বিষয়টা হচ্ছে যে বিএনপিকে একটা রাজনৈতিক দলের মতো আচরণ করতে হবে। আমাকে যদি বলেন, আমি বহুদিন পরে দেখলাম যে বিএনপি বহু বছর পরে, বহুদিন না, বোধহয় আমার বিবেচনা সম্ভবত এই প্রথম বিএনপি একটা ম্যাচিওর রাজনৈতিক স্ট্র্যাটেজি নিয়েছে। এই তার খালেদা জিয়ার কারাবরণের পরে তাদের যে আন্দোলনের কৌশল এবং এই কৌশল নিয়ে তারা যে নির্বাচন পর্যন্ত যাবে, আমি মনে করি এটা ম্যাচিওর রাজনৈতিক দলের মতো তারা আচরণ করছে। অনেক এর মধ্যে অনেক উস্কানি হয়েছে, পুলিশ তাদেরকে কোনো জায়গায় পিটুনি দিয়েছে, তারপরে কিন্তু তারা সেই উস্কানির ফাঁদে
পা দেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো সম্ভবত প্রেস ক্লাবের সামনে ওই অনশন করতেছিল, পুলিশ এসে বলছে যে এবার আপনারা যান, তার নীরবে চলে আসছে। আমি মনে করি হ্যাঁ শান্তিপূর্ণ, আমি মনে করি যে এইটা একটা ম্যাচিওর পার্টির লক্ষণ। এবং কারণ রাজনৈতিক দল হিসাবে বোধহয় এই টেবিলে বসে বলেছেন যে ওনারা যদি কোনো কারণে দুটো বাসের জানালা ভাঙতো তাহলে হয়তো মানে 800 জনের বিরুদ্ধে মামলা হতো। সুতরাং বিষয়টা হচ্ছে সেই জায়গাটা যে বিএনপি খালেদা জিয়াকে নিয়ে নির্বাচনে যেতে পারবে বা খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যেতে হবে, এইটা ডিসাইড করার সময় এখনো এসেছে বলে আমি মনে করি না। দ্বিতীয়ত হচ্ছে, আর এটা প্রধানমন্ত্রী ডিসাইড করার কেউ না। দ্বিতীয়ত হচ্ছে কে এই যে সাংবাদিকরা যে প্রশংসা করেন কিনা, একটা তো হচ্ছে যে ধরেন যখন একজন সাংবাদিক, শুধু প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স না, যে কোনো প্রেস কনফারেন্সে একজন সাংবাদিক যখন প্রশ্ন করে, শুরুটা কিন্তু স্ট্রেট প্রশ্নে চলে যায় না, শুরুতে কিছু কি বলবো এক ধরনের ক্ষেত্র প্রস্তুত করার একটা ব্যাপার থাকে, একটা ভদ্রতার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু থাকে। তবে হ্যাঁ, এটা ঠিক, এটা আমার কাছেও আমি মনে করি কারো কারো ক্ষেত্রে এটা দেখা যায় যে তিনি যেন প্রশ্ন করার জন্যই প্রশংসা করার জন্য প্রশ্ন করতে উঠেছেন, প্রশংসা করতে করতে প্রশ্ন করাটা ভুলে গেছেন। এটা কারো কারো ক্ষেত্রে হয়, আগেও হয়েছে, আজকেও হয়েছে। মোস্তফা ফিরোজ দীপু, আজকে আমাদের গতকাল রাত থেকে আসলে প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সটা যেমনটা মনজুরুল হাসান বুলবুল বলছিলেন যে সকল টেলিভিশনে লাইভ আমরা দেখতে পাই এবং একটা আগ্রহ সৃষ্টি করে, কারণ প্রধানমন্ত্রী অনেক ইনফর্মাল মন্তব্য করেন, কাজেই এর একটা মানে রাজনৈতিক ভ্যালু যেমন আছে, আমার মনে হয় যে একটা এন্টারটেইনিং ভ্যালুও আছে এবং তথ্য ভ্যালু তো আছে। আমি আপনার কাছে জানতে চাই যে গতকাল অনেকেই জিজ্ঞেস করছিলেন যে আজ সাংবাদিকরা কি হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট হওয়া নিয়ে প্রশ্ন করবেন, প্রশ্ন ফাঁস নিয়ে প্রশ্ন করবেন, ডিজিটাল আইন নিয়ে প্রশ্ন করবেন। হাজার হাজার কোটি টাকা নিয়ে প্রশ্ন করেননি, প্রশ্ন ফাঁস নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছেন, ডিজিটাল আইন নিয়েও প্রশ্ন করেছেন। প্রশ্ন ফাঁস নিয়ে প্রধানমন্ত্রী যা বলেছেন, আপনি সন্তুষ্ট কিনা? না, এটা তো সন্তুষ্ট হওয়ার মতো না, কারণ এটা এক ধরনের সরকারের একটা ভয়ঙ্কর দুর্বলতা এবং যেটা নিয়ে গোটা জাতি, সারা দেশ উদ্বিগ্ন। সেই প্রসঙ্গটা আরেকটু হার্ড লাইনে যদি বলতেন এবং বলতেন যে এই বিষয়টা মানে অর্থাৎ এই ব্যর্থতাটা স্বীকার করে নিয়ে যদি এর ব্যাপারে যদি একটা শক্ত নিতেন, সেখানে বরং এটা জনমতের মানুষের যে উদ্বেগ উৎকণ্ঠা সেটার সাপোর্টে হতো। সেখানে কি একটা তথ্যের ফাঁকও মনে হয়েছে যে প্রধানমন্ত্রীর কাছে যে তথ্য আছে, যেমন উনি বলছেন 20 মিনিট আগে প্রশ্ন ফাঁস হয়, 2 ঘন্টা আগেও প্রশ্ন, না উনি তো আগের দিন আমার অফিসেই মানে একদিন আগেও প্রশ্নপত্র এসেছে, সেগুলো বোধহয় ডিটো না, সেগুলো সাজেশন। একেবারে যেই প্রশ্ন না 2 ঘন্টা আগে আসছে, সেটা আপনি একদিন আগে যে আসেনি, যদি ফাঁসি হচ্ছে তখন 20 মিনিট আগে মানে হলেও হবে, একদিন আগেও হলেও হবে। সুতরাং একদিন আগেও যে হয়েছে এর প্রমাণও কিন্তু আছে। ফলে পুরো বিষয়টাই হচ্ছে বরং একটা শক্ত যে তদন্ত কমিটি করা হয়েছে, সেই তদন্ত কমিটিকে করা যে এই ব্যাপারে আমি 15 দিনের মধ্যে আমি এর রিপোর্ট দেখতে চাই, ব্যবস্থা নিতে চাই। এবং এটা আমরা সবাই, সারা দেশের মানুষ যেভাবে উদ্বিগ্ন, অভিভাবকরা উদ্বিগ্ন, শিক্ষার্থীরা উদ্বিগ্ন, সরকারের উদ্বিগ্ন, এই উদ্বেগ প্রকাশ করলে এটা সরকারের বরং যে সরকার যে এটাকে চায় না, এর বিরুদ্ধে যে সরকার আছে সেই মনোভাবটা বরং প্রকাশ পায়। কিন্তু এখানে যেটা হচ্ছে কি যে অনেক সময় ওই যে প্রোটেকশনটা, যে সবাই চাচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা ব্যর্থতা, সুতরাং শেষ চলে যাক, সেটা ব্যাপারে এক ধরনের প্রোটেকশন। এই ব্যাপারে প্রোটেকশন দিতে গেলে হয় কি মানুষের পারসেপশনটা হচ্ছে তাহলে যেটা চলছে সরকারের মধ্যে একটা মনোসম্মতি আছে, কিন্তু আমরা তো জানি অসন্তোষ প্রকাশ করেছেন, তিনি বলেছেন যে আর কিছু না পেয়ে এই নিয়ে খোঁচাখুচি, এবং তিনি গণমাধ্যম কর্মীদের দায়িত্ব দিয়েছেন খুঁজে বের করে আনেন, শাস্তি হবে। না না, এটা আমাদের দায়িত্ব। এটা তো কোনোভাবেই না, এটা গণমাধ্যম কর্মীরা কিভাবে পারে? এটা তো একটা আপনি এত মানে দুর্নীতির এত লিস্ট আপনি উপস্থাপন করতেছেন, আর এটার দায়িত্ব দিয়ে দিচ্ছেন গণমাধ্যম কর্মীদের। এটা তো সরকারের দায়িত্ব, সরকারের ব্যর্থতা, সরকারের ফেলিওর। এবং একটা দুইটা না নবনীতা, এমন তো না যে শুধু এই এসেছে, আপনি বছরকে বছর প্রাইমারি স্কুলের প্রশ্নপত্র থেকে শুরু করে একেবারে বিশ্ববিদ্যালয়ের লেভেল পর্যন্ত এই ব্যর্থতাটা একটা চরম ব্যর্থতা। সাংবাদিক রেজওয়ানুল হক রাজা ওই প্রায় প্রথম শ্রেণীর প্রশ্ন যে ফাঁস হচ্ছে সেটাও অবশ্য প্রধানমন্ত্রীকে উল্লেখ করে এই প্রশ্নটি করেছিলেন। মনজুরুল হাসান বুলবুল, আপনি এই প্রশ্নে সন্তুষ্ট কিনা? আর আপনি আরেকটি যে প্রশ্ন করেছিলেন আসলে ডিজিটাল আইন নিয়ে, যে 57 ধারা বাদ হলো বটে, তবে 32 ধারা হলো ডিজিটাল আইনের, এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর কথায় উদ্বেগ গেল? আচ্ছা, একটা হচ্ছে যে আমরা সাংবাদিকরা প্রশংসা বেশি করি কিনা। আমরা বেগম খালেদা জিয়া যদি এরকম প্রেস কনফারেন্স করতেন এবং সুযোগ দিতেন, আমরা প্রশংসা করতাম। যেটা মনোজ যেমন বললেন যে বিএনপির ম্যাচিউরড একটা মুভ,
আমার মনে হয়েছে শুধুমাত্র তিনি অ্যারেস্ট হওয়ার পরে না, অ্যারেস্ট হওয়ার আগে থেকে বিএনপির যে মুভগুলি ছিল, সংগঠনকে গোছানো, স্থায়ী কমিটির বৈঠক, সিনিয়র নেতাদের দায়িত্ব দেওয়া, প্রত্যেকটা ম্যাচিওর মুভ। তিনি জেলে যাচ্ছেন তার আগে প্রস্তুতি নিচ্ছেন, ম্যাচিওর মুভ। তিনি যদি তখন একটা প্রেস কনফারেন্স করতেন, এবং আমরা আপনার অনুষ্ঠানেই তাকে প্রশংসা করেছি যে বিএনপি খুব ম্যাচিওর মুভ নিয়েছে এটা। কাজে এখন তিনি তো সেই সুযোগটা একরকম একচ্ছত্র দখলে আছে প্রধানমন্ত্রী, যে উনি শুধু প্রশ্ন দেন। 2 নম্বরটি যেটি হচ্ছে মানে প্রধানমন্ত্রীর আজকের যে প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সে আমি অন্তত 2-3 জায়গায় প্রশংসা করেছি। একটা প্রশংসা করেছি, তিনি সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড দিয়েছেন, আমি মনে করি তাকে ধন্যবাদ দিতে হয়। আমি মনে করি যে আমাদের সংগঠনের তিনি নিবন্ধন দিয়েছেন, ধন্যবাদ জানাতে হয়। 4G এবং এটা আমাদের ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য খুবই মানে সম্পর্কিত, ধন্যবাদ জানাতে হয়। স্যাটেলাইট থেকে বাংলা ধন্যবাদ দিতে হয়। এবং এটিকে যদি কেউ মনে করেন যে শুধুমাত্র প্রশংসার জন্য প্রশংসা করা হয়েছে, আমি মনে করি যে মনিরুজ্জামান সাহেব খুব ভালোভাবে জবাব দিয়েছেন যে একটা অন্য প্রশ্ন তৈরি করার আগে এটা করতে। 2 নম্বর যেটি হচ্ছে প্রশ্নপত্র ফাঁস নিয়ে, আমার কাছে ইন টোটালিটি খালি একটা যদি আলাদাভাবে ধরেন তাহলে একরকম। ইন টোটালিটি আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রশ্ন ফাঁসটা উদ্বেগজনক। অনেকগুলি কাজ প্রশ্ন ফাঁস নিয়ে চলছে, 2টি কমিটি হাইকোর্ট থেকে করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে, যার ফলে প্রধানমন্ত্রী এই ব্যাপারে খুব কনক্লুসিভ কোনো মন্তব্য করতে চান নাই, আমার যেটা ধারণা হয়েছে তার বক্তব্য শুনে। বরং তিনি বলেছেন যে এটা মানে তিনি এটা উদ্বেগের বিষয় তো ওটা যে আসলে উত্তর সহ প্রশ্ন পাওয়া যাচ্ছে 2 ঘন্টা আগে। সেটা ঠিক। এই যে 20 বই খুঁজে আসলে বের করতে হচ্ছে না, 20 মিনিট আগে প্রশ্নটা হলো 20 মিনিট বা আধ ঘন্টা, সেটা প্রশ্ন না। প্রশ্ন হলো প্রশ্নটা ফাঁস হচ্ছে, এটা বন্ধ করতে হবে। এবং আমার ধারণা এটা তিনি স্বীকার করেছেন। কিন্তু আরেকটা যে আমার যেটা ধারণা যে অনেকগুলি কাজ চলছে এবং এটা তার উদ্বেগের মধ্যে আছে, এটা আমি অন্তত মানে তার সামনে বসে থেকে বুঝেছি। সেই ক্ষেত্রে তিনি জবাবটা দিয়েছেন, জবাবটা হয়তো তার মতো দিয়েছেন, কিন্তু আমি মনে করি যে এটা খুবই সরকারের ভাবমূর্তির জন্য খুবই বড় ধরনের একটা ধাক্কা। এবং মন্ত্রীর পদত্যাগ, ইন্টারনেট বন্ধ বা এমসিকিউ বন্ধ, এগুলোতে লাভ হবে না, সেটাও আসলে তিনি একরকম পরিষ্কার করেছেন। ডিজিটাল জি বলেছেন তিনি, আমি বলবো একটু করি, সেটা হচ্ছে যে এই যে এমসিকিউ প্রশ্ন বাদ দেওয়ার কথা বলছেন, ইন্টারনেট বন্ধ বা এই সবগুলি কোনটা সমাধান এখনো কিন্তু তারাও বুঝতে পারছেন না। যার ফলে তাদের মধ্যে নানান কিছু কাজ করছে, আসলে অনেকগুলো চিন্তা কাজ করছে, আসলে তিনি বলেছেন, যার ফলে উনিও কোনো খুব কনক্লুসিভ বলেছেন এরকম বলা যাবে না। কিন্তু প্রশ্নপত্র ফাঁস যেটা দিব বললেন, যেটাতে সরকার দোষীকে তা বের করে দেওয়ার দায়িত্ব তো আমাদের হতে পারে না। না, সেটা তো আর তিনি আমার মনে কথার কথা বলেছেন। কিন্তু আপনি তদন্ত কমিটি যে আলোচনাটা মানে তাদের তদন্তটা শুরু করলো, এটা কিন্তু গণমাধ্যমের প্রশ্ন দিয়ে, কালের কণ্ঠের রিপোর্ট দিয়ে কিন্তু তদন্ত কমিটি থেকে শুরু করলো। কাজে মানে তুলনামূলকভাবে মিডিয়া কিন্তু একটা দায়িত্ব পালন করেছে। কাজে প্রাথমিক যে রিপোর্ট আমরা দেখলাম, এটা কালের কণ্ঠের নাম্বার থেকে দেওয়া হয়েছে। ফাইনালি যে প্রশ্নটা করলো যে ডিজিটাল আইন, এটি দেখেন 57টা যখন করা হয়েছিল তখনও বলা হয়েছে অপপ্রয়োগ হবে না। আমরা কখন চিৎকার করলাম, আমরা বললাম যে এটা অপপ্রয়োগ হচ্ছে সাংবাদিকদের ব্যাপারে। অপকর্ম না করলেও অপপ্রয়োগ মানেই তো ঠিক প্রয়োগ না আর কি। কিন্তু এটা আমরা প্রোটেকশনটা কখন পেলাম, যখন জনাব ওবায়দুল কাদের বললেন যে এটা সাংবাদিকদের প্রয়োগের বেলায় পুলিশের হেডকোয়ার্টারের পারমিশন নিতে হবে, তখন কিন্তু এটা কমে আসলো। এই ক্ষেত্রেও আমরা মনে করি যে 57 ধারাটা কালো আইন বলে আপনারা বাতিল করলেন, কিন্তু তার নানা ছড়িয়ে ছিটিয়ে রাখলেন এখানে। আমরা মনে করি যে ডিজিটাল সিকিউরিটি আইন হওয়া দরকার, সাইবার ক্রাইমের জন্য আইন হওয়া দরকার। কিন্তু আমরা 57 থেকে আমরা ধারণা করি যে এটাও সাংবাদিকদের উপর অপপ্রয়োগ হতে পারে। প্রধানমন্ত্রী বলেছেন যে অপ্রয়োগ হলেও অসুবিধা নেই, অপপ্রয়োগ হবে না, এটা দেখতে হবে। আইনমন্ত্রী বলেছেন বিনা পয়সা মামলা করবেন। এখন আপনার বিরুদ্ধে যদি 64টা মামলা হয়, আইনমন্ত্রীকে 64 টাকা নিতে পারবো না আমরা, এটা মানে কথার কথা। এটা যদি আপনি ধরেন তার কাজে, প্রধানমন্ত্রী যেটা সবশেষ বলেছেন যে অনেকগুলি মানে পদ্ধতি আছে, মানে এখন অনেকগুলি ধাপ এখনো পাশ হওয়ার আগে উদ্বেগ জানানোর জায়গা আছে, এবং সেই জায়গাটিতে আমরা যারা এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করি তাদেরকে ইনভলভ হতে হবে। আমি সাংবাদিক হিসেবে বলি, তথ্য অধিকার আইন বেলাতেও এরকম ঘটনা ঘটেছিল, আমরা ইনভলভ হয়েছি এবং সাংবাদিকদের পক্ষে আমরা আমাদের রেমেডিটা নিয়ে আসতে উদ্বেগ জানানোটা অব্যাহত রাখতে হবে। আলোচনার কথা বলেছেন, বলেছে যে একটা আলাপ আলোচনা করে নিলে হয় আমাদের সাথে। অলরেডি সরকারের কাছে একটি উদ্যোগ লিখিত দেওয়া হয়েছে, সম্পাদক পরিষদ থেকে দেওয়া হয়েছে, ইউনিয়নরাও দেবে নিশ্চয়ই। আইনমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে আমাদের সঙ্গে বসবেন, সেই উদ্বেগটা জানানো নিশ্চয়ই জারি থাকবে। অসংখ্য ধন্যবাদ মঞ্জুরুল হাসান বুলবুল, মোস্তফা ফিরোজ, ধন্যবাদ খন্দকার মুনিরুজ্জামান, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন। পরবর্তী পর্বে এবার আপিল করে জামিন কবে, এই নিয়ে আলোচনা করবেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। সঙ্গে থাকবেন আপনিও।